আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সকলকে আমন্ত্রণ করছি আজকের ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল, এবং আমার সাথে আছেন আমার কলিগ ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট ব্যারিস্টার লিন টাউনলি। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং পরবর্তী মঙ্গলবার ঠিক একই সময়, ঠিক দুপুর 12:30 থেকে 2টা প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হয়। সুতরাং প্রতি রবিবার এবং মঙ্গলবার দুপুর 12:30 থেকে 2টা আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম কো সলিসিটরস ফার্ম এস্টাবলিশ করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর। তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে পুলিশ স্টেশন, ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন বা কোয়েরিজগুলো আমার কাছে আসে। আমি ক্রাউন কোর্টে অনেক হাই প্রোফাইল কেসগুলো আমি করেছি এবং এই প্রশ্নগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আর আজকের বিষয়ের মধ্যে থাকবে historical sexual abuse. We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে ফোন করে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলে অথবা অ্যারেস্ট করে যদি পুলিশ স্টেশনে নিয়ে যায়, তাহলে সাথে সাথে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নেওয়া উচিত। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। গত প্রোগ্রামে আমি বেইলের উপর বলছিলাম, সব শেষ করতে পারি নাই, কিছুটা অংশ বাকি ছিল। মেইনলি সিউরিটি, বেইলের জন্য ক্রিমিনাল বেইল, ক্রিমিনাল কোর্টের থেকে বেইল নিতে হলে যে গ্যারান্টার দরকার, সিকিউরিটি দরকার, এগুলোর উপরে আমি আজকে বলবো। ভেরি ইম্পর্ট্যান্ট ক্রিমিনাল কোর্ট থেকে বেইল নেওয়াটা। এটা এত ইম্পর্ট্যান্ট যে এটা আমাদের ক্লায়েন্টের জন্য অনেক সুবিধা বয়ে নিয়ে আসে। যে আমাদের ক্লায়েন্ট কনভিকশন ক্রিমিনাল কোর্টের থেকে কনভিকশন না হওয়া পর্যন্ত আমাদের কাছে আমাদের ক্লায়েন্ট হলো ইনোসেন্ট। সুতরাং তাকে বেইলের মধ্যে রাখার জন্য আমাদেরকে সব সময় সচেষ্ট থাকতে হবে এবং ক্লায়েন্টকেও আমাদেরকে সব জিনিস ডকুমেন্টগুলো দিয়ে আমাদেরকে অ্যাসিস্ট করতে হবে, হেল্প করতে হবে। সুতরাং আমরা ক্লায়েন্টকে বেইলের মধ্যে রাখতে পারবো। ম্যাজিস্ট্রেট যদি বেইল না দেয়, পুলিশ যদি বেইল না দেয়, ক্রাউন কোর্টে আমরা বেইলের জন্য দরখাস্ত করব। মনে রাখতে হবে ক্রাউন কোর্টে বেইলের চান্স হলো শুধু একটা। সুতরাং ওই একটা বেইল অ্যাপ্লিকেশন আমাদেরকে সব গুছাইয়া দিতে হবে যেন আমরা বেইল সাকসেসফুল হতে পারি। সিউরিটি, সিকিউরিটি দুইটা ওয়ার্ড। এটা কি? সিউরিটি একটা আছে, সিকিউরিটি একটা আছে। These are two important tools for a bail application for any serious offense. যে কোনো একটা সিরিয়াস অফেন্সের জন্য এগুলো হলো খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা হলো খুবই ইম্পর্টেন্ট। সেটা সিউরিটিও দরকার হবে,
সিকিউরিটিও দরকার হবে, দুটোটাই খুবই ইম্পর্টেন্ট। There are financial assurances made to the court, এগুলো হলো সিকিউরিটি এবং সিকিউরিটিটা হলো একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিওরেন্স, মানে একটা অর্থনৈতিক একটা গ্যারান্টি, একটা অ্যাসিওরেন্স কোর্টের কাছে দেওয়া, যে ফাইন্যান্সিয়াল একটা অ্যাসিওরেন্স কোর্টের কাছে দেওয়া, ইউজুয়ালি বাই ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ডিফেন্ডেন্ট, সাধারণত যে আমাদের ক্লায়েন্টের ফ্যামিলি মেম্বাররা, মা বাবা বা আত্মীয় স্বজন, তারা এই অ্যাসিওরেন্সটা, এই গ্যারান্টিটা তারা কোর্টের কাছে দেয়। কিসের জন্য দেয় এটা? এই গ্যারান্টিটা যে দিবে তার কারণটা হলো টু গ্যারান্টি হিজ অর হার অ্যাটেন্ডেন্স অ্যাট কোর্ট হোয়াইলস অন বেইল। তার মানে হইল কি, সে যখন বেইলে থাকবে তখন সে মেক শিওর করবে যে সে কোর্টে অ্যাটেন্ডেন্স দিবে, সে সবসময় কোর্টে হাজিরা দিবে এবং সে কোনো কোর্টের হিয়ারিং মিস করবে না। Security is money paid into court before the defendant is allowed out on bail. সিকিউরিটিটা হলো একটা পয়সা, একটা অঙ্ক, একটা অ্যামাউন্ট যেটা ডিফেন্ডেন্টকে কোর্টের কাছে দিয়ে দিতে হবে তাকে রিলিজ করার আগে। বিফোর দ্য রিলিজ অন বেইল, বেইলে রিলিজ করার আগে পয়সাটা দিয়ে দিতে হবে। This must be paid into court in cash or other cleared funds. যে এই সিকিউরিটি মানিটা ক্যাশ কোর্টের কাছে দিয়ে দিতে হবে অথবা অন্য একটা ক্লিয়ার্ড ফান্ডের মাধ্যমে এটা কোর্টের কাছে দিয়ে দিতে হবে বেইলের রিলিজ হওয়ার আগে। আর সিকিউরিটিটা হলো একটু ডিফারেন্ট। Is money promised to the court by the third parties, for example family members. সিকিউরিটি হলো কি, এই পয়সাটা কোর্টের কাছে প্রতিজ্ঞা করা হইল, একটা মানে প্রমিস করা হইল কোর্টের কাছে, যে আমরা কোর্টের কাছে এটা প্রমিস করতেছি যে আমরা এই পয়সাটা কোর্টের কাছে দিব। এটা প্রমিস করা, কিন্তু দিয়ে দিতে হবে না, এটা প্রমিস করতে হবে কোর্টের কাছে যে এটা দিবে। And only paid if the defendant does not answer his bail or return up to the court. শুধু তখনই দিবে যখন ডিফেন্ডেন্ট আপনার বেইলের জন্য হাজিরা দিবে না। সে যদি ফেইল করে বেইলের কন্ডিশনগুলো, সে যদি কোর্টে হাজির না হয়, তখন যে সিকিউরিটির জন্য যে দাঁড়াবে, যে পয়সা কোর্টের কাছে প্রমিস করবে, তখন তাকে এই পয়সা দিতে হবে। সুতরাং এটা হইল কি আপনার কোর্টের কাছে প্রমিস করা। This can be in the form of money left in the third party's bank account. এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ওই পয়সাটা দেখাইতে হবে, কোর্টের কাছে প্রুফ করতে হবে, বলতে হবে যে আমার কাছে 20,000 পাউন্ড বা 50,000 পাউন্ডের যে আমি গ্যারান্টি দিলাম, যে সিকিউরিটি দিলাম, ওই পয়সাটা আমার কাছে আসে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, এটা অ্যাভেইলেবল আছে। or other assets such as equity in a house, অথবা বলতে হবে ঠিক আছে আমার একটা বাড়ি আছে, আমার ওই বাড়ির উপরে ইকুইটি আছে 300,000 পাউন্ডের, যে আমার বাড়ির 300,000 পাউন্ডের যে একটা লাভ, যে মানে এটা হইলো মর্টগেজের হইলো মনে করেন লোন আছে 100,000, তারপরে মনে করেন ভ্যালু হইলো 400,000, সুতরাং 300,000 ইকুইটি আছে। ওইটা কোর্টের কাছে দেখাইতে হবে যে আমার ঘরের উপরে ইকুইটি আছে, সেটা ডকুমেন্ট দিয়ে প্রুফ করে দিতে হবে কোর্টের কাছে। Documentary evidence must be provided to the court showing that this money is available. কোর্টের কাছে একটা ডকুমেন্টারি এভিডেন্স ডেফিনেটলি আপনাকে প্রুফ করতে হবে, দিতে হবে, দেখাইতে হবে যে এই পয়সাটা আমি যে 20,000 পাউন্ড বা 50,000 পাউন্ডের যে একটা সিকিউরিটি দাঁড়াইছি, যে গ্যারান্টি দাঁড়াইছি, এটা আছে, এটা ব্যাংকের মধ্যে আছে অথবা আমার প্রপার্টির মধ্যে এটা আছে। or that assets equivalent to that amount exist, অথবা ওই অঙ্কের পয়সার অ্যাসেট আমার কাছে আছে।
এটা কোর্টের কাছে ডকুমেন্ট দিয়া প্রমাণ করে দেখাইতে হবে। This could be in the form of a bank statement or a mortgage statement accompanied by a house valuation. এটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, শো করবে যে ব্যাংকের মধ্যে পয়সাটা আছে, অথবা একটা মর্টগেজ স্টেটমেন্ট দিতে হবে যে ওখানে দেখাবে মর্টগেজ কত আছে, লোন কত আছে, এবং একটা ভ্যালুয়েশন রিপোর্ট দিতে হবে যে ভ্যালুয়েশন হলো 400,000 পাউন্ড, মর্টগেজ হলো 100,000 পাউন্ড। এই দুইটা ডকুমেন্ট যদি দেখানো হয় কোর্টের কাছে, তখন কোর্টে বুঝতে পারবে যে কি তার 300,000 ইকুইটি আছে তার ঘরের উপরে। A good bail application for a serious Crown Court offence, like for example murder, drug importation, etc., will include a combination of both security and surety. আমরা যারা বেইলের অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করি, আমরা যারা বেইলের জন্য আমাদের ক্লায়েন্টের জন্য ফাইট করি, চেষ্টা করি যে কিভাবে ক্লায়েন্টকে বেইল রাখতে হবে, কিভাবে তাকে মানে আউটসাইড রাখতে হবে, প্রিজনের বাইরে। আমরা কোর্টে বলি কি আমার ক্লায়েন্ট সিকিউরিটিও দিবে, পয়সা একটা অঙ্ক একটা ক্যাশ পয়সাও কোর্টের কাছে দিয়ে দিবে, প্লাস আরো একটা গ্যারান্টিও দিবে যেটা সিকিউরিটি, দুইটা দিব আমরা। সুতরাং কোর্ট এগুলো তো তখন আস্তে আস্তে কনভিন্স হতে থাকে যে পয়সা তো কিছু জমাও দিয়ে দিছে কোর্টের কাছে, আর তাছাড়া আরো একটা বড় অঙ্কের অ্যামাউন্ট প্রমিস করছে কোর্টের কাছে তারা দিবে, সুতরাং তার পালাইয়া যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তখন এটা কোর্ট বেইলের দিকে আস্তে আস্তে আপনার অগ্রসর হতে থাকবে বেইল গ্রান্ট করার জন্য। The precise amount required varies. কত পয়সা আপনি সিকিউরিটি দিবেন, কত পয়সা আপনি গ্যারান্টি দিবেন, এইটা ডিপেন্ড করে বিভিন্ন জিনিসগুলো আছে, এটা আপনার সার্কামস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে। যত বেশি সিরিয়াস কেস হবে তত বেশি পয়সা দেওয়াটা ভালো, তখন কোর্ট তো মনে করবে যে সে পালাইয়া যাবে এবং কেসটা তার এগেইনস্টে বড় সিরিয়াস এলিগেশন, সুতরাং যত বেশি অঙ্ক দেখাইবেন তত কোর্ট আপনার হ্যাপি থাকবে, কোর্ট তত বেশি বেইল গ্রান্টের জন্য কনভিন্সড হবে। But must be a good proportion of the assets of the person providing the asset money. কিন্তু এটা তার একজন মানুষের যে অ্যাসেট আছে, যে মানি আছে, তার একটা গুড প্রপোর্শন দিতে হবে। তার মানে একজন মানুষের যদি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 100,000 পাউন্ডের সেভিংস থাকে, সে যদি 1,000 পাউন্ড দেয় তাহলে তো এটা একটা সামান্য পয়সা হলো, তার জন্য এটা একটা বেশি কিছু না, তার 100,000 পাউন্ডের সেভিংস তার কাছে আছে, সুতরাং তার একটা ভালো অ্যামাউন্ট দিতে হবে। তার যত আছে, তার অ্যাসেট যত আছে, তার সেভিংস যত আছে, এটা একটা ভালো অ্যামাউন্ট দিতে হবে। The amount offered by the bail solicitors on behalf of the surety or security provider needs to be enough that would financially hurt that provider if the defendant did not answer his bail. যে আমরা যখন কোর্টের কাছে বলবো যে আমার যে সিকিউরিটি আছে, যে আমার গ্যারান্টার এবং বা যে সিকিউরিটি পয়সা দিচ্ছে, তার এইটা একটা এনাফ মানি, আমরা বলবো সেটা কোর্টের কাছে, আমরা এটা এক্সপ্লেইন করব কোর্টের কাছে, এবং আমরা বলবো কি এটা এত বড় অঙ্কের পয়সা, এটা যদি সে হারায় তার জন্য সেটা সে মানসিকভাবে বিরাট একটা আঘাত আসবে তার উপর, জন্য একটা ইট উইল হার্ট হিম, মানে যে তাকে একটা বিরাট একটা আঘাত আসবে তার উপরে। কারণ হইলো কি এই পয়সাটা তার জন্য অনেক বড় পয়সা, সে অনেক হার্ড আর্ন করে, অনেক পরিশ্রম করে, চাকরি করে সে 100,000 পাউন্ড সেভ করছে, সেটা অনেক কষ্টার্জিত পয়সা। এই পয়সাটা থেকে তাকে যদি মানে যে সেভিংসটা আছে ওখান থেকে যদি তাকে 20,000 পাউন্ড দিতে হয় 50,000 পাউন্ডের থেকে, তাইলে এটা তার জন্য অনেক বড় অঙ্কের অ্যামাউন্ট, এবং ওই 50,000 পাউন্ডের সেভিংস থেকে 20,000 পাউন্ড হারানো মানে এটা তার জন্য একটা বড় হারানো হবে এবং সে খুব আঘাতপ্রাপ্ত হবে। সুতরাং সে সবসময় সচেষ্ট থাকবে সে যেন পয়সাটা না হারায়, এবং তার রিলেটিভকে যার জন্য সে গ্যারান্টি দিচ্ছে তাকে কন্ট্রোলের মধ্যে রাখবে। সুতরাং পালাইয়া যাওয়ার আর সম্ভাবনা
থাকবে না। I will pass to my colleague Barrister Lynn Townley now. Barrister Lynn Townley will talk on historical sexual abuse. Lynn, tell us about what is this? What is the historical abuse? What is, just in a very simple way, please? Yeah, define it. Well, there's two aspects. If it involves an adult, it can be someone who's an adult is making allegations about abuse that occurred when they were a child. That's the classic historical sexual abuse, and it's what is defined on websites of charities and third sector organizations who deal with it. So it's essentially, if you're an adult and you make allegations about sexual abuse when you were a child, that's the first one. And there's also if someone is an adult and they make an allegation of sexual offences that occurred sort of years before, but while they were an adult, that can also be treated as historical allegations. But generally what it refers to is an adult making an allegation of sexual abuse that occurred while they were a child. So that's the classic one. But then you have later reports as well of sexual abuse that occurred while someone was an adult, but they don't report it for a long period of time. There's no set period of time for that, but it would just be on a case-by-case basis. But generally what we're talking about is offences that were committed, sexual offences on children, and then when that child reaches adulthood, then the allegation is made, and then they're referred to as historical sexual offences. So that's the basics behind them. Yeah. So tell me, who investigate these complaints? Well, all complaints about sexual offences will go first of all to the police. So any complaints to be investigated have to be made to the police. Now, someone generally makes a first complaint to someone who's not necessarily a police officer. So a first complaint, for example, can be made to a medical practitioner or someone in social services or a counsellor, or even a family friend, associate, or a relative. So it might be made to a third party, if I put it like that. But as regards the investigation and getting an offence, a historical offence, investigated, the complainant has to go to the police and make a statement to the police, and that has to be the first stage. So they may have made a complaint to someone else, and if they have, the police will ask about that and want to take a statement from the first person that the complaint was made to as well, because that can be quite crucial evidence, the evidence of the first complaint in all sexual cases. But actually the investigative process won't start until the police have been informed in an official capacity and they've taken a statement. Once they've taken a statement, if there's any other investigations to be done, the police will start to do that. The difference between historical sexual offences and more recent offences is that with the historical offences, there'll generally be no physical evidence because it occurred so long ago that any evidence perhaps of injury, which aren't crucial in sexual offences cases, but injuries, forensic evidence, body fluids, things like that, forensic evidence on clothing or elsewhere has probably long since disappeared, and the person may have even moved away from where the offences originally occurred. So there'll be no physical evidence, but the police would investigate that issue
and then they would decide then whether they were going to pass a file on to the Crown Prosecution Service. And at the end of the day, the final call would be whether a lawyer at the CPS thought there was sufficient evidence and that it was in the public interest to prosecute. Now, it's been widely noted in the media and amongst the defence community that there has been quite a sea change in attitude about charging historical sexual offences in recent years, because the CPS came under criticism in the aftermath of the Jimmy Savile case for not being proactive in investigating and charging these offences. So now there is a perception that the CPS are more likely to consider charges where there is no physical evidence, whereas before they may have looked for corroboration. That's obviously not an official line, but that's generally what the defence community are advising, that in the aftermath of Jimmy Savile, the sort of the guidance was that you as a prosecutor, you would look at what the allegations were, but you didn't necessarily have to seek corroborative evidence. And corroboration isn't, unlike in Scotland, where there has to be corroboration for sexual offences, there doesn't have to be in England and Wales, but often before there was other evidence was looked for. But now the CPS will pursue allegations where it is, if you like, one word against another. So when an individual finds themselves charged or being investigated for a historic offence, they must get in touch with a specialist defence law firm at the first opportunity and talk over the allegations, because they're very complex and very difficult in some cases to defend. But what we'll come to when I speak in the next segment, I'll talk about how they are prosecuted, and that in itself is very complex because the law has changed and you need a solicitor to check that the offences are being prosecuted under the correct law. Yeah. Thank you, Lynn. দর্শক, আপনারা শুনছেন historical sexual abuse এর উপরে, historical child abuse, very complicated area of law, খুবই complex, এগুলোর কোনো symptom থাকবে না। যেটা ব্যারিস্টার লিন টাউনলি যেটা বলছেন, সে অনেক বছরের পুরনো, সে আজকের থেকে 10 বছর 20 বছর 25 বছর পুরনো, যে চাইল্ড অবস্থায় তাকে অ্যাবিউজ করা হয়েছে, এখন সে অ্যাডাল্ট, সুতরাং এখানে কোনো ফিজিক্যাল সিম্পটমের আর word against the complainant's word more importantly আপনার ইস্যু হইয়া দাঁড়াবে, ফ্যাক্টর হইয়া দাঁড়াবে, এবং যেখানে জুরি ডিসাইড করবে কাকে বিলিভ করবে, কি জুরি কি আপনার ডিফেন্ডেন্টকে বিলিভ করবে নাকি কমপ্লেইন্যান্টের ভার্সন যেটা সেটাকে বিলিভ করবে, ওইটাই হইল তখন মেইন বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায়। আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি আজাম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথে থাকুন।